হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2025-এ আসা নতুন রিলিজ হওয়া মুভি বেঙ্গল ফাইলস কে। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে তোমাদের যদি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলো না। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কাশ্মীরি পণ্ডিতদের সাথে কি হয়েছিল, আর যারা সেগুলো দেখেছিল তারা শান্তির ঘুম ঘুমাতে পারেনি। আর এমনই একজন লোক হচ্ছে শিবা পান্ডিত, যে আজও অব্দি ঠিকভাবে ঘুমাতে পারেনি, আর তার ঘুম ঠিক এই স্বপ্ন নিয়েই ভেঙেছে। ছোটবেলায় শিবা কাশ্মীরে থাকতো, আর সেই দাঙ্গার সময় তার মা সেখানে মারা গিয়েছিল। আর এদিকে শিবার বাবারও 2 বছর আগে মৃত্যু হয়ে গিয়েছে। শিবার প্রসঙ্গে আমরা জানতে পারি সে একজন সিবিআই অফিসার ছিল। যখন সে পুলিশ স্টেশন যায় তখন সে জানতে পারে বেঙ্গলের একজন মেয়ে যার নাম হচ্ছে গীতা, সে মিসিং রয়েছে। শিবার সিনিয়র তাকে বলে যে তার বিশ্বাস রয়েছে সেখানকার এমএলএ সর্দার খানেরই হাত রয়েছে তাকে মিসিং করার উদ্দেশ্যে। তার বিরুদ্ধে তার একটা প্রমাণও রয়েছে, কিন্তু সে অনেক বয়স্ক, তার সবকিছু ভুলে যাওয়ারও স্বভাব রয়েছে, যার কারণে আমরা কিচ্ছু করতে পারছি না। কিন্তু এদিকে শিবা সিনিয়রের ভয় লাগছিল, কারণ সে ভাবছিল যে লোকে হয়তো হিন্দু মুসলিমের দাঙ্গা ভেবে আরো ঝামেলা করবে এই ব্যাপারটা নিয়ে, যার কারণে সে শিবাকে জানায় যে সে যেন মাথা ঠান্ডা করে নিজের বুদ্ধি খাটিয়ে এই কেসটাকে সলভ করে। যেটা শোনার পরে শিবা তাড়াতাড়ি কলকাতার জন্য রওনা হয়ে যায়। সেখানে আসার পরে তার প্রথম দেখা মিডিয়ার লোক আর সেখানে বসে থাকা একজন মদখোরের সাথে হয়, কিন্তু সেই মদখোরটা কি সব যেন বলছিল, যার কারণে শিবা তার কথাতে অত পাত্তা দেয় না। সে সোজা পুলিশ স্টেশনের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পুলিশ অফিসারের লোকগুলো ভারতী নামের সেই মহিলাটিকে সেখানে 16 ঘন্টা ধরে বসিয়ে রেখে দিয়েছিল। আসলে এই মহিলাটি পুরোনো টাইমে সেই যুদ্ধটা নিজের চোখে দেখেছিল, সেই কেসের একমাত্র প্রমাণ ছিল, কিন্তু তার ভুলে যাওয়ার স্বভাব ছিল, যার কারণে সে ঠিকভাবে কিছুই মনে করতে পারছিল না। শিবা যখন এই কেসের ফাইলটা দেখে তখন সে দেখতে পায় যে পুলিশের লোকেরা ঠিকভাবে এই কেসের উপরে কাজ করেনি। এখানকার পুলিশেরা এই কেসটাকে পুরোপুরি দাবিয়ে দিতে চাইছিল, আর সেই কারণে এই বয়স্ক মহিলাটাকে আটকে রেখে তাকে সাসপেক্ট বানিয়ে তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কিন্তু শিবার সন্দেহ হচ্ছিল সর্দার খানের উপরে, কারণ সে এখানকার এমএলএ ছিল। তার একটা ইশারার সঙ্গে সঙ্গে সেখানকার লোকেরা সবার জীবন নিয়ে নিতে পারে। শিবা দেখতে পায় সর্দার খান নিজের পুলিশ স্টেশনের সামনেই ভাষণ দিচ্ছিল। এটা দেখার পরে শিবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার দেখা হয় গৌরী নামের একজন মেয়ের সঙ্গে, যে একজন রিপোর্টার ছিল, আর সে মিসিং মেয়ের গীতার বন্ধুও ছিল। তারপরে গৌরীর সাথে দেখা হওয়াতে গৌরীর মনে হয় শিবা হয়তো গীতাকে ঠিক খুঁজে বার করবে, আর সেই কারণে সে শিবার হেল্প করতে চাইছিল। যার পরে শিবা সর্দার খানের সাথে কথা বলার জন্য তার কাছে যেতে লাগে, কিন্তু তখনই সর্দার খানের লোকগুলো এদিক ওদিক পাথর ছোড়াছুড়ি করছিল। তখনই সেখানে তাদের লোকগুলো শিবার উপরে পাথর ছোড়া শুরু করে দেয়, যার কারণে শিবার অনেক আঘাত লাগে, আর সেই কারণে সে সেখানে বসে যায়। এটা দেখার পরে সর্দার খান নিজের লোকদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনই সেখানে চাতুর চলে আসে আর এসে শিবার রক্তটা মুছে দেয়। তারপরে শিবাকে ইনভেস্টিগেশনটা স্টার্ট করতে হতো, যার কারণে সে সবার আগে এসে ভারতীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়, কিন্তু ভারতী ঠিক করে কিছু বলতে পারছিল না। তার সঙ্গে সঙ্গে সে শিবাকে অমর নামে ডাকতে শুরু করে দেয়। তারপর আস্তে ধীরে ভারতীর যেন নিজের পুরনো জীবনটা মনে পড়ছিল, দেশ স্বাধীন হওয়ার আগে সে কিভাবে বাঁচত। যার পরে গল্পটা চলে যায় 1942-তে, পার্টিশন হওয়ার 5 বছর আগের গল্পতে, যেখানে আমরা ইয়ং ভারতীকে দেখতে পাই, মানে ভারতী ব্যানার্জিকে, যে কলেজের একজন হোনহার স্টুডেন্ট ছিল, আর তার বাবার নাম ছিল জাস্টিস ব্যানার্জি, আর তিনি গান্ধীজির সিদ্ধান্তর পদক্ষেপ রেখেই চলতো। ভারতীর মান্যতা ছিল যে শান্তির জন্য রক্ত বাহাতে হবেই। তারপরে আমরা ভারতীর কলেজে সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি ভারতীর আজকে ডিগ্রি দেওয়ার কথা ছিল, তখন তাকে ডিগ্রি দিতে একজন ব্রিটিশ লোক আসে, আর তাকে ভারতী গুলি করে সেখানেই মেরে ফেলে। ভারতী নিজের বাবা মার সামনেই সেই ব্রিটিশ গভর্নরকে সেখানে মেরে দিয়েছিল, যেটা দেখার পরে তার বাবা মাও অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। আসলে ভারতী ছোটবেলা থেকেই বিপ্লবী চিন্তাধারা নিয়ে বড় হয়েছে, আর সে দেশের জন্য কিছু না কিছু করতে চাইতো সবসময়। ভারতী এখানে ব্রিটিশ গভর্নরকে মেরে দিয়েছিল, যার কারণে তার জেল হয়ে যায়, কিন্তু সে এখন আন্ডার এজ ছিল, যার কারণে কিছু সময় বাদে গিয়ে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপরে 3টে বছর কেটে যায়। তারপর আমরা 1945-এর সিন দেখতে পাই। তার বাবা ভারতীকে নিয়ে মহাত্মা গান্ধীর কাছে গিয়েছিল,
ছিল। তখন ভারতীর মনে মহাত্মা গান্ধীর জন্য অনেকগুলো প্রশ্ন ছিল। যখন দেশ আজাদ হয়ে যাবে তখন কি হবে? যখন দেশটাকে সরকার চালাবে আর সে যদি নিজের কাজ ঠিক করে না করে তখন কি হবে? তখন গান্ধীজি তাকে বলে যে দেশে সব থেকে উপরে নিয়ম কানুন থাকবে, সেগুলোকে সবাইকে মেনে চলতে হবে। আর গান্ধীজি আরো বলে লাশের ওপর লাশ ফেলতে থাকলে কিছুই হবে না, পুরো দেশটা কবরস্থান হয়ে যাবে। তারপরে গান্ধীজি তাকে ভালোভাবে বোঝায় এবং বলতে থাকে যে শান্তভাবে সবকিছু করতে, যাতে সে লড়াইয়ের পথ ছেড়ে দিয়ে শান্তির পথ ধরে নেয়। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে দেয় যে হয়তো এই দেশের পার্টিশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর সেই কারণেই সে ভারতীকে বলে যে তোমাদের মতন এত অল্প বয়সী মেয়েরাই এগুলোকে আটকাতে পারবে, যার কারণে আমি তোমাকে এটাই পরামর্শ দেব যে তুমি বাকি মুসলিম মেয়েদের সাথে কথাবার্তা বলো আর তাদেরকে বোঝানোর চেষ্টা করো। গান্ধীজির সাথে কথা বলার পরে ভারতীর চিন্তাধারা অনেকটাই বদলে গিয়েছিল। তারপরে সিনটা প্রেজেন্টে চলে আসে। তারপর আমরা দেখতে পাই গৌরী এখানে আসে এবং বলতে থাকে গীতার মা তাদের পার্টি জয়েন করেছিল। সে এসে বলে গীতার মা সর্দার খানের পার্টি জয়েন করেছিল, কিন্তু তার সঙ্গে সেখানে অনেক বাজে ব্যবহার করা হতো। তারা তার মায়ের সাথে অনেক নোংরা আচরণ করত। এই ব্যাপারে যখন গীতা কিছু জানতে পারে, গীতা জানার পরে এটার বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস করেছিল। এটা দেখার পরে গীতার মা খুবই ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে তার মেয়েকে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। আর অন্যদিকে ভারতী মা গীতার মাকে সেই দল থেকে বাইরে বার করে নেয়, কিন্তু তারপরে গীতার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর পরে গীতা আবারও বেঙ্গলে ফিরে আসে। আর সে চিন্তা ভাবনা রেখেছিল যে সে সর্দার খানের থেকে বদলা নিয়েই ছাড়বে, যাতে কারোর উপরে তার সন্দেহ না হয়, যাতে কেউ তার উপরে সন্দেহ না করে, তার কারণে সে গীতার বাড়িতে থাকতে শুরু করে দেয়। তারপরে গৌরী শিবাকে গীতার একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে গীতা বলছে যে সর্দার খান বাংলাদেশের কিছু ইল্লিগাল জিনিসপত্রকে এখানে নিয়ে আসে, ইল্লিগাল ভাবে সেখানকার ইমিগ্রেন্টদেরকে এখানে নিয়ে আসে, তারপরে তাদেরকে এখানে সিটিজেনশিপ দিয়ে দেয়, আর তারপরে তারা তাকে ভোট দেয়। সর্দার খানের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু তার ব্যাপারে কেউই মুখ খুলবে না, কারণ তার আন্ডারওয়ার্ল্ডের সাথেও অনেক কানেকশন রয়েছে। আর তার একটা কথাতে এখানে অনেক বড় দাঙ্গা হতে পারে, আর এই কারণে তার বিরুদ্ধে যাওয়ার সাহস কেউই করতে পারে না। আর গীতা যখন এইগুলো ভিডিও রেকর্ড করছিল তখনই তার উপরে কেউ না কেউ হামলা করে দেয়, আর এই সব কিছু ফোনের মধ্যে রেকর্ড হচ্ছিল। আর গৌরী খুব ভালো করেই জানতো যে পুলিশ সর্দার খানের সাথে মিলে রয়েছে, আর এই কারণে সেই ভিডিওটাকে পুলিশের হাতে দেয় না, কিন্তু শিবার হাতে তুলে দেয়। অন্যদিকে শিবা সর্দার খানকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল, কিন্তু সে উল্টে সেখানে নিজের গুন্ডাদেরকে পাঠিয়ে দেয়, যেটা দেখার পরে শিবা তো খুবই রেগে যায় আর তাদেরকে খুব পিটে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। যদিও বা পুলিশের লোকেরা তাদেরকে এটা করতে বারণ করছিল, কিন্তু শিবা তার কোনো কথাই শোনে না। তারপরে শিবা ভারতী মায়ের কাছে চলে আসে এবং পুরনো দিনের ব্যাপারে আরো কিছু কথা জানতে চায়। তখন ভারতী মা বলতে থাকে একটা রাক্ষস ছিল যে দেবতা আর দানব দুজনেরই রূপ ধারণ করতে পারত, যেমন ভাবে লোকেরা তার কাছে আসতো তেমন ভাবে সে তার রূপ বদল করত। তারপরে গল্পটা 1945-এ আবারও শিফট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই গান্ধীজি জিন্নার সাথে মিটিং করছিল। সেখানে গান্ধীজির মান্যতা ছিল হিন্দু মুসলিমের একসাথে থাকা উচিত, কিন্তু জিন্নার মান্যতা ছিল এই দুটো ধর্ম আলাদা, আর এরা দুজন যদি সঙ্গে থাকে তাহলে খুব বড় প্রবলেম হতে পারে। তারপরে সিনটা চেঞ্জ হয়, চলে আসে 16 আগস্ট 1946 এর দিনে। এই দিনটা এমন কোনো আহামরি বড় দিন ছিল না, একটা নর্মাল বাঙালির দিন, বেঙ্গলের একটা নর্মাল দিন ছিল, যেখানে সবাই খুবই খুশি ছিল, কারণ আজকে গভর্নর ছুটির ঘোষণা করেছিল। সব পুলিশ স্টেশনে হিন্দু অফিসারদেরকে সরিয়ে শুধু মুসলিম পুলিশ অফিসারগুলোকে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে আজকে যাই হোক না কেন সেখানে কেউ না আসতে পারে। তারপরে কিছু মুসলিম লোকেরা আন্ডারওয়ার্ল্ডের সাথে মিলিয়ে সেখানে দঙ্গা করা শুরু করে দেয়, আর এই সব কিছু করা হচ্ছিল এই দেশটাকে ভাগ করার জন্য। এই দাঙ্গার মধ্যে ভারতী সেখানে ফেসে গিয়েছিল, আর ভারতী যা হোক করে সেখান থেকে পালাতে তার বাবার কাছে চলে আসে। তার বাবা মা এবং সে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায়
রাস্তায় তাদের গাড়ি পেট্রোলটা শেষ হয়ে যায়। কিন্তু তখনই সেখানে আরো লোক এসে তাদের উপরে হামলা করতে শুরু করে দেয়। তখনই তাদের উপরে হামলা করা শুরু করে দেয় বাকি লোকেরা। এই কারণে ভারতীর বাবা তার মাকে এবং তাকে দুজনকে তাড়াতাড়ি আগে এগিয়ে যেতে বলে। ভারতী আর তার মা একটা মিলের মধ্যে চলে আসে, যেখানে আগে থেকেই অনেকগুলো লোক ছিল। কিন্তু তখনই সেই মিলটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেখান থেকে ভারতী তো পালিয়ে গিয়েছিল, কিন্তু তার মা সেখান থেকে পালাতে পারে না। কিন্তু তখনই সেখানে কিছু লোক চলে আসে, আর সেখানের লোকগুলো এসে বাকি লোকেদেরকে মেরে ফেলে। ভারতী যখন এইসব কিছু দেখে, সেই সব দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সেই কারণে তার প্রাণটা সেখানে বেঁচে যায়। পরের দিন সকালে অমরজিৎ নামের একজন শিখ লোক তাকে দেখতে পায়। অমরজিৎ তখন ভারতীকে হৌসলা দেয়, আর তখন বলে যে তোমাকে নিজের জন্য লড়াই করতে হবে। তারপরে সে ভারতীকে নিয়ে গোপালপাট্টা নামের একজন হিন্দু লোকের কাছে নিয়ে যায়, যারা সমাজ সেবা করত, আর সব হিন্দুরা মিলে একসাথে জুড়ে সবার সাহায্য করত। এদের উপরে হামলা হচ্ছিল, এই কারণে এরাও মুসলিমদের উপরে হামলা করা শুরু করে দেয়। তারপরে এই ব্যাপারটা গান্ধীজি জানতে পারে। তখন সে বলে আমাদের এটা করা উচিত হবে না, যাই হয়ে যাক না কেন আমাদের হাতিয়ার তোলা উচিত হবে না। তার কথাতে হিন্দু লোকগুলো সেতে রাজি হয়ে যায়, যাই হয়ে যাক না কেন আমাদের অস্ত্র তোলা উচিত হবে না। আর তার এই কথাতে হিন্দু লোকগুলো মেনে যায়। এইসব কিছুর জন্য গান্ধীজি ধর্ণা দিয়েছিল। আর তখনই সেখানে হিন্দু গ্রুপের লিডার চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যদি কিছু লোকেরা আমাদের বোন মাদেরকে তুলে নিয়ে যায় তখন আমরা কি করব? আর যদি এমনটা হয় তাহলে আমাদের নিজেদেরই শেষ করে দেওয়া উচিত। তারপরে গান্ধীজি বলে যদি এমনটা হয় তাহলে আমাদের নিজেদেরকে শেষ করে দেওয়া উচিত। তারপরে পাত্তা গান্ধীজিকে বলে তার জিদের চলতে সে নিজের ধর্মকে ধোঁকা দিতে পারবে না। তারপরে সে বলতে থাকে যে ঠিক আছে আমরা আমাদের অস্ত্র তুলবো না। আর এইভাবেই দাঙ্গা হতে থাকে, আর এই দাঙ্গার কারণে 20 লক্ষ মানুষের জীবন চলে গিয়েছিল, যেটা দেখার পরে ভারতী আর অমরজিৎ দুজনেই খুবই অবাক ছিল। তারপরে গল্পটা প্রেজেন্টে চলে আসে, যেখানে সর্দার খানের কথাতে তারপর রাত্রেবেলা শিবা সর্দারের বাড়িতে চলে যায়, কারণ ভিড়টা সর্দারই পাঠিয়েছিল শিবার কাছে। সে নিজের ব্যাপারে কোনো চিন্তা না করেই সেখানে চলে গিয়েছিল। সর্দার যখন শিবাকে দেখতে পায় তখন সে নিজের বাড়িতে তাকে ডেকে পাঠায়। শিবা যখন ভেতরে যায় সর্দার তখন তার সিনিয়রকে কল করে, যেখানে তার সিনিয়র বলে সর্দারকে অ্যারেস্ট করতে যাওয়ার আগে তোমার আমার কাছ থেকে পারমিশন নেওয়াটা খুব জরুরি ছিল। আর এই কারণে সে শিবাকে বকা দিয়ে দেয় আর বলতে থাকে চুপচাপ যেন সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। যদি সে সর্দারকে অ্যারেস্ট করে নেয় তাহলে বড়সড় দাঙ্গা হতে পারে। সে শিবাকে বারবার বলেছিল যাই তুমি করো না কেন শান্তিতে করো। এটা শোনার পরে শিবার কাছে তো কোনো অপশন ছিল না। আর তখনই সর্দার তাকে বলে তার কাছে যেন সে সরি বলে ক্ষমা চায়। তারপরে শিবা সেখানে তাকে সরি বলে, আর তারপর তাকে সেই লোকটি বলে যে তুমি বাংলায় সরি বলো। আর যখন সে বলতে পারছিল না তাকে সে ঘুরিয়ে একটা থাপ্পড়ও মারে। আর তারপরে সে সেখান থেকে তাকে চলে যাওয়ার জন্য বলে। শিবার জন্য এই ইনসাল্টটাকে ভুলে যাওয়া সহজ ছিল না একদমই। তারপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল সে তার জুনিয়রের কাছে চাতুরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। তখন তারা বলতে থাকে চাতুরও একজন পুলিশ অফিসার ছিল, আর সেও একটা বড় লোকের সাথে পাঙ্গা নিয়েছিল, যার কারণে চতুরের জিভটা সেই লোকটা কেটে দিয়েছিল। তবে থেকে চতুর এইভাবেই ঘুরে বেড়ায়। এটা শোনার পরে শিবার অনেক খারাপ লাগে, যার কারণে সে চতুরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তার কথা শোনার জন্য সে তার সঙ্গে একসাথে বসে মদ খেতে শুরু করে দেয়। চতুর তখন শিবাকে বলে ভারতবর্ষ দুটো টুকরোতে ভাগ হয়নি, শুধু এটার আরো অনেক ভাগ রয়েছে, যেমন নর্থ সাউথ, আরো অনেক দিক। শুরু থেকেই হিন্দু মুসলিমের নামে দাঙ্গা হতে থাকে, যাতে করে কিছু লোক সাত্তার মধ্যে বসে থাকতে পারে, আর কিছু লোকেরা টেবিলের মধ্যে বসেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে ভারতের পার্টিশন হয়েই ছাড়বে। কিন্তু তারা যে ডিসিশনটা নিয়েছিল সেটা কি আদেও ঠিক ছিল? তারপরে সে বলতে থাকে সর্দার খানের মতন লোক এমনি এমনি পয়দা হয়নি, তারা সেই পার্টিশনেরই দেন। আর এদিকে আমরা দেখতে পাই শিবা ভারতীর পুরো গল্পটা জানতে ইন্টারেস্টেড ছিল, যে কিভাবে সে এই সিচুয়েশন থেকে লড়াই করে যাচ্ছিল এতদিন অব্দি। ভারতীর খুব বেশি কিছু মনে ছিল না, তবে একটা নাম যেটা সে তার জীবনে কোনোদিনও ভুলতে পারবে না, আর সেই নামটা হচ্ছে গোলাম হোসেনি। তারপরে গল্পটা পেছনে চলে যায় যখন এই সময় দাঙ্গাটা হচ্ছিল, যেখানে ভারতী অমরজিতের সঙ্গে নোয়াখালীতে পৌঁছে যায়, যেখানে 80% মুসলিম ছিল আর 20% হিন্দু লোকেরা ছিল। আর এই জায়গাটাকেও তারা পাকিস্তানের সঙ্গে জুড়তে চাইছিল, আর এই কারণে তারা একটা নতুন গুন্ডাকে তৈরি করেছিল যার নাম হচ্ছে গোলাম হোসেনি, যে কিনা যে কোনো পর্যায়ে নোয়াখালীকে
নিজের সঙ্গে পাকিস্তানে সামিল করতে চাইছিল, কিন্তু সেখানকার হিন্দুগুলো এখনো অব্দি ডোটে রয়েছিল। সেখানের মধ্যে থেকে একজন ছিল হিন্দু মহাসাবেকি চৌধুরীজি। তিনি বন্দে মাতারাম নামের একজন নিউজ পেপার চালাতেন, কিন্তু সেই খবরের কাগজের ওখানে অনেক মুসলিমরাও কাজ করত। এই কারণে তারা কাজ ছেড়ে চলে গিয়েছিল। আসলে চৌধুরীজির ধারণা ছিল সে লোকেদেরকে তার নিউজ পেপারের দ্বারাই জানাবে যে এখানে কি চলছে, কিন্তু লোকেরা কাজ ছেড়ে দেওয়ার কারণে তাদের নিউজ পেপার বন্ধ হয়ে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে চৌধুরীজি ভারতীর বাবার অনেক ভালো বন্ধু ছিল। তার সঙ্গে সঙ্গে সে ভারতীকে জানায় মুসলিম লোকেরা গুলামকে বলেছে সে যতগুলো লোককে মুসলিমে কনভার্ট করতে পারবে তত ভালো। এই সব কিছু শোনার পরে ভারতী বলে সে তার খবরের কাগজটাকে চালু করতে আবারও সাহায্য করবে। সে আর অমরজিৎ মিলে এই খবরের কাগজটাকে বাইরে পাঠাবে, যাতে বাইরের লোকেরা জানতে পারে এখানে ঠিক কি চলছে। তারপরে তারা আবারও খবরের কাগজ করা শুরু করে দেয়, কিন্তু যখনই এই ব্যাপারে গুলাম জানতে পারে তখনই সে সেখানে তার সৈন্য নিয়ে পৌঁছে যায়। চৌধুরীর অফিসে এসে সে সবাইকে ধমকি দিচ্ছিল, আর ভারতীকে দেখে সে বলে যে সে তাকে তার বেগম বানাবে আর একদিন তাকে মুসলিমে কনভার্ট করে ছাড়বে। যেটা শোনার পরে অমরজিতেরও অনেক রাগ হয়, আর সেও তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে দেয়। তারপরে গুলাম তাদেরকে বলে যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তারপরে গুলাম এদের যে পেপারগুলো বাইরে যেত সেগুলোকে বন্ধ করে দেয়, আর অন্যদিকে কিছু লোকেরা গুলামের ধমকি দিয়ে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে পেপার প্রিন্টিং আবারও বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে সেখানে দিওয়ালির টাইম ছিল, যার কারণে সেখানে সবাই চৌধুরীর বাড়িতে এসেছিল উৎসব মানানোর জন্য। আর এইদিকে আমরা দেখতে পাই ভারতী আর অমরজিৎ প্রিন্টিং হাউসে প্রদীপ জ্বালাতে গিয়েছিল, আর তখনই গুলাম আর তার লোকেরা চৌধুরীর বাড়িতে হামলা করে দেয়। সেখানে সব লোকেদেরকে একে একে নৃশংসভাবে হত্যা করে, এমনকি চৌধুরীকেও সে খুব বাজেভাবে মারে। কিন্তু ভারতী আর অমরজিৎ বেঁচে গিয়েছিল, কারণ তারা ছিল প্রিন্টিং হাউসে। তারপরে আমরা গান্ধীজিকে দেখতে পাই, যিনি কিনা বেঙ্গলের দাঙ্গার ব্যাপারে জানা সত্ত্বেও কিছু করতে পারছিলেন না। এমনকি যখন সে জানতে পেরেছিল নৌখালীতে দাঙ্গা হতে চলেছে, সে তখন সেখানকার লোকগুলোকে বলে সেখানকার জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কারণ তার নীতি এখন হারা অবস্থায় দেখতে পাচ্ছিল সে। অন্যদিকে এটা পাকা হয়ে যায় যে ভারতের পার্টিশন হতে চলেছে, আর এই সিদ্ধান্তটা কংগ্রেস আর মুসলিম লীগ মিলে নিয়েছিল। তারপরে গল্পটা প্রেজেন্টে চলে আসে, যেখানে শিবাও খুব বাজেভাবে হেরে গিয়েছিল। সে সর্দার খানকে অ্যারেস্ট করতে চাইছিল, কিন্তু সে সেটা করতে পারছিল না, আর সেই কারণে সে তাদের লোকগুলোকে ধরে নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে গীতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। যখন সর্দার আবারও জানতে পারে যে শিবা এখনো অব্দি তাদের উপর ইনভেস্টিগেশন করছে, তখন সে আবারও হিন্দু মুসলিমে দাঙ্গা করিয়ে দেয়, যার কারণে সেখানকার সিচুয়েশন খুবই খারাপ হয়ে যায়। যেটা দেখার পরে শিবার সিনিয়র তাকে জানায় যে সে যেন তাড়াতাড়ি ফেরত চলে আসে। তারপরে শিবার কাছে শিবার সাসপেন্সের অর্ডারও চলে আসে। শিবার সিনিয়র তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিবা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে পার্টিশনটা 1947-এ হয়েছিল, কিন্তু শিবা এখন বুঝতে পেরে গিয়েছিল যে পার্টিশনটা তখন হয়েছিল সেটা আজও অব্দি শেষ হয়নি, এখনো অব্দি চলে যাচ্ছে। কিছু মাফিয়া লোকেরা সব লোকেদেরকে মিলিয়ে দাঙ্গা করায়, আর এই সব কিছুর মধ্যে কিছু সরল মানুষেরাই ফেসে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শিবার সিনিয়র তাকে আরো একটা সুযোগ দিতে চাইছিল। এই সুযোগটা তুমি তখনই পাবে যখন তুমি সর্দারের সাথে দেখা করে এই দাঙ্গাটাকে থামাতে পারবে। শিবা এটা করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তার আগে সবার আগে সে ভারতীর সাথে শিবা এটা করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সবার আগে সে ভারতীর কাছে যায়, যাতে করে সে গীতার ব্যাপারে তাকে কিছু মনে করানোর চেষ্টা করতে পারে। কিন্তু ভারতীর গীতার ব্যাপারে কোনো কিছুই মনে পড়ে না, কিন্তু সে 15ই আগস্ট 1947-এর দিন মনে করতে পারে, যখন গুলাম অমরজিৎকে ধরে নিয়েছিল আর তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে দিয়েছিল। তার সাথে সাথে ভারতীর জামা কাপড় সে ছিঁড়ে দিয়েছিল, আর তার উপরে একটা মুসলিম নাম লিখে দিয়েছিল। তার সাথে সাথে যে কজন হিন্দু সেখানে ছিল তাদেরকে মেরে দেওয়া হয়েছিল, আর নোয়াখালী তারপর থেকে পাকিস্তানের অংশ হয়ে যায়। অমরজিৎ যখন প্রথমবার ভারতীর সাথে দেখা করেছিল তখন তাকে বলেছিল ভারতীকে বাঁচতে হবে, তাই জন্য আজও অব্দি ভারতী বেঁচে রয়েছে। কিন্তু ভারতীর একটা জিনিসের এখনো অব্দি রিগ্রেট রয়েছে, যে সেদিন সে গুলাম হোসেনকে কেন মারেনি। এটা শোনার পরে শিবা সঙ্গে সঙ্গে সর্দারের সাথে দেখা করতে যায়, আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে তোমার সিস্টেমের পার্ট হওয়ার জন্য আমাকে ঠিক কি করতে হবে। যে কথাতে সর্দার বলে সে যেন অন্যের ব্যাপারে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেয়, আর অনেক কিছু সহ্য করতে হবে তোমাকে। শিবা তো তার কথা কিছু বুঝতেই পারছিল না। তারপরে সর্দার তাকে নিজের বালকনি
সেখানে নিচে দেখতে বলে। সেখানে সে গীতাকে দেখতে পায় আর গীতাকে সেখানে গুলি মেরে সেখানেই দফন করা হচ্ছিল। আর এই সব কিছু দেখার পরে শিবার বারবার ভারতী আর চাতুরের কথা মনে পড়ছিল। যেমন ভাবে ভারতীর আফসোস ছিল যে সেই দিন সে কেন গুলামকে মারেনি, শিবারও যেন এমনই একটা আফসোস ফিল হচ্ছিল। আর সে সেখানেই সর্দার খানকে মেরে ফেলে। সর্দার খানের মুখ থেকে একটা টু শব্দ অব্দি বার হতে দেয় না সে, কিন্তু সেখানেই তাকে মেরে ফেলে। তারপরে শিবা ভারতীর কাছে চলে আসে এবং তাকে জানিয়ে দেয় যে আপনি যে ভুলটা করেছিলেন সেটা আমি আজ করিনি। সে সর্দার খানকে মেরে দিয়েছে। তারপরে ভারতী তাকে একটা ফাইল দেয় যেটা দিল্লির ছিল, কারণ এই বেঙ্গলে যে কটা দাঙ্গা ফাসাদ হচ্ছিল সেগুলো সব দিল্লির সাথে কানেক্টেড ছিল। সেই রাজনীতিতে বেঙ্গলে যা যা হয়েছিল সে সব কটার প্রমাণ চাতুরও সেখানে নিয়ে চলে আসে। শিবা তখন বলে সে খুব ভালো করে জানে সে সর্দার খানকে মেরেছে, তার কিমাত তাকে দিতেই হবে, কিন্তু যাই হোক না কেন এখন আমি সবকিছুকে ফেস করতে রাজি আছি। কারণ সে বুঝতে পেরে গিয়েছে যে ভারত শুধুমাত্র ভারতের লোকেদের, আর যারা এভাবে নোংরা খেলা খেলে এই দাঙ্গা ফাসাদ গুলো করাচ্ছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া খুবই দরকার, না তো আমাদের দেশটা ভেতরে ভেতরে খোখলা দেশ হয়ে দাঁড়িয়ে যাবে। আর এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি ঠিক কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। দেখা করছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।